সবাইকে নমস্কার। আজকের লাইভ শুরু করছি আমি অভিজিৎ। সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে শুরু করব সেটা হচ্ছে আমরা ওবিসিটি অর্থাৎ বাচ্চাদের স্থূল অর্থাৎ বাচ্চারা মোটা। আমরা ছোটবেলাতেই আমরা যখন ছোট ছিলাম বা আপনারা রাস্তায় বা আশেপাশে বাড়ির লোকেরা যে কোনো বাচ্চা হোক বড় হোক তাদেরকে আমরা বলি যে এই দেখ 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 বাচ্চাটা কেমন মোটা না, এই দেখ 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 লোকটা কেমন মোটা না। এই কথাটা খুব একটা মারাত্মক ওই বাচ্চাটা বা বড়দের ক্ষেত্রে মানসিক যন্ত্রণা বলা যেতে পারে। কারণ সে ইচ্ছাকৃত তো মোটা হয়নি বা সে ইচ্ছাকৃত মোটা হওয়ার জন্য সে খায়নি। এটা মাথায় রাখতে হবে আমাদের যে কোনো না কোনো কারণবশত সে ওই ধরনের স্থূলকার মোটা হয়েছে। এতে তার স্বাস্থ্যের প্রভাবের ওপর মানে স্বাস্থ্যের মতো এই ওবিসিটি এতে একটা ধরনের ডায়াবেটিস ঝুঁকি মানে হৃদস্পন্দনের ঝুঁকি এবং তার সঙ্গে রক্তচাপ অর্থাৎ হাই প্রেশার এইগুলো কিন্তু সে বহন করছে। একটা বাচ্চাই হোক বা বড়ই হোক সে কিন্তু এটাকে বহন করে যাচ্ছে। শ্বাসকষ্টের সমস্যা থাকছে, হাঁপানি একটা সমস্যা থাকছে এবং তার জয়েন্ট অর্থাৎ আমাদের এই হাঁটু, কনুই, এই নখ, এই হাতের এইগুলো, ঘাড়, নেক এখানটা, পা, এইগুলো প্রত্যেকটাই তাদের যন্ত্রণা হয় প্রচুর। কারণ তারা মোটা বলে বিভিন্ন রকম রোগকে তারা বিভিন্ন সময় বহন করছে। অর্থাৎ এই জায়গাটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আমরা কিন্তু ভুলবশত তাদেরকে উল্টো পাল্টা ভাবে মানে থ্রো করে ফেলি কথা। এটা কিন্তু করবে না প্লিজ। এটা কিন্তু আমি সকলের কাছে রিকোয়েস্ট করছি অ্যাজ এ লাইক যে মোটা লোকই হোক না কেন বা মোটা ছেলেই হোক না কেন তাকে তার মুখের সামনে কখনোই এই কথাটা বলবেন না প্লিজ। এতে তার মানসিক প্রভাব পড়ে। এই মানসিক প্রভাবটা অনেক অংশে তার শারীরিকের দিকে অনেক বেশি তাকে কষ্ট দেয়। সে মনে মনে ভাবে বাচ্চাটাই হোক বা বড়টা হোক তাহলে আমি মোটা বলে লোকে কি আমাকে ব্যঙ্গ করছে, এই কথাটা সে কিন্তু ডিজার্ভ করে না। আমরা তো সবসময় চেষ্টা করবো যে ভালো কথা বলতে, বাচ্চাদের ক্ষেত্রেও বিশেষ করে বড়দের ক্ষেত্রেও বিশেষ করে। তাহলে আমি যখন একটা বাচ্চাকে বলছি তুই খুব মোটা রে, এটা ওই বাচ্চাটার ক্ষেত্রে মানসিকভাবে একটা যন্ত্রণার কথা। সেই যন্ত্রণাটা আমরা কিন্তু বাচ্চাটাকে দিচ্ছি। এটাকে একটুখানি মাথায় রাখতে হবে যে এই ধরনের কথা কখনোই আমরা ইউজ করব না বা বলবো না। তাতে বাচ্চাটাও ভালো থাকবে আর যে অপর সাইডে আছে সেও ভালো থাকবে। এই জায়গা থেকে প্রতিরোধ কিভাবে করব, এই যে ওবিসিটিটা এটাকে প্রতিরোধ করার অনেকগুলো কাজ আছে। যেমন হচ্ছে খাদ্য অভ্যেস। খাদ্য অভ্যেসটাকে বাচ্চাটা দেখতে হবে, বাড়ির লোকের সঙ্গে কথা বলে যে খাদ্য অভ্যেসটা কি আছে সেটাকে যদি আমরা পারফেক্ট করতে পারি তাহলে খাদ্য অভ্যেসের যে জায়গাটা সেটা থেকে তার মোটা হওয়ার যে ব্যাপারটা সেটা কমে যেতে পারে। দ্বিতীয় হচ্ছে অনেকে বলবে স্যার ওকে প্রতিদিন যদি আমি ব্যায়াম করাই কমে যাবে। অবশ্যই, কিন্তু ব্যায়ামেরও একটা রুটিন আছে। তাকে যোগা বা ব্যায়াম এই যে কথাবার্তা বা মাঠে গিয়ে দৌড় করানো বা তাকে খেলাধুলার সঙ্গে অ্যাটাচ করা এটাও কিন্তু রুটিন মাফিক হবে। কারণ মাথায় রাখতে হবে সে কিন্তু মোটা হয়ে আছে এবং হাঁপানি কষ্ট হতে পারে, তার শ্বাসকষ্ট হতে পারে দৌড়াবার সময়, তখন কিন্তু আরো মারাত্মক আকার নিতে পারে। অর্থাৎ সেই জায়গা থেকে আমাদের দেখতে হবে। সরি, কিছু মনে করবেন না, এটা একটা জাস্ট হয়ে গেল। সেই জায়গা থেকে একটা ব্যাপারটাকে দেখতে হবে। আমরা কিন্তু মাথায় রাখতে হবে যে ওর যেন শারীরিক কোনো কষ্ট না হয়। সেটা কিন্তু একটা রুটিন মাফিকে আমরা দৌড় করাবো বা খাওয়াবো বা যা কিছু করাবো। এবং অভিভাবক অভিভাবিকেরা মানে যারা মা বাবা তাদেরকে বলবো তাদেরকে এই বাচ্চারা যাদের মোটা হয়ে আছে তাদেরকে 100% সাপোর্ট করতে। তারা যেন নিজেরা কেন না বলে এই তুই এত কেন মোটা রে, তোর এই এত মোটার জন্য না দোকানে গিয়ে না জামা প্যান্ট পাওয়া যায় না। এই কথাটা আপনারা প্লিজ বলবেন না, নিজের ছেলেই হোক বা মেয়েই হোক। মেয়েদের বা ছেলেদের গঠনগত এইটা একটা হতে পারে জিনগত, সেটাকে আমরা বলছি গঠনগত। সেই জিনগত কারণের জন্য এটা একটা প্রভাব সৃষ্টি করতে পারে বা আনুষঙ্গিক ছোটবেলাতে হয়তো কোনো রকম ওষুধ বা মেডিসিন তার শরীরে যাওয়ার ফলে তার রিয়াকশনের ফলে সে কিন্তু আস্তে আস্তে ফুলে ফেপে বড় হচ্ছে। বা অনেক সময় অনেক ছোটবেলাতে অনেক বাচ্চা কি হয় না অ্যাক্টিভিটিগুলো করে না, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিগুলো যেগুলো বাচ্চাদের করা উচিত বিকাশের জন্য সেই অ্যাক্টিভিটিগুলো না করার জন্য
তাকে আতুপুতু করে রেখে দেওয়ার জন্য তার কিন্তু এই সময় এই রকম প্রবলেমটা হতে পারে। এগুলো আমি রিয়েলাইজ করেছি, এগুলো রিসার্চ করে বার করা হয়েছে, এবং এই রিসার্চের ফলে আরো অনেক কিছু জিনিস বেরিয়েছে যে আপনারা অবাক হয়ে যাবেন। সেইগুলো নিয়ে আমি কালকে আস্তে আস্তে আসবো। সেটা হচ্ছে যে নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার। এই নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডারে দুটো জিনিস পড়ে, একটা হচ্ছে এএসডি অর্থাৎ যাকে আমরা অটিজম বলি, আর একটা হচ্ছে এডিএইচডি। ঠিক আছে, এডিএইচডির বাচ্চা, অর্থাৎ এই বাচ্চাগুলোর মধ্যে এত প্রবলেম থাকে। আমি প্রত্যেকটা স্কুলের ম্যাক্সিমাম বাচ্চার এই দুটো প্রবলেম আছেই, নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার। 100% বলছি, যদি 100টা বাচ্চা থাকে তার মধ্যে 90টা বাচ্চার এই দুটো প্রবলেম থাকবেই। কেন ম্যাক্সিমাম গার্জেনের, টিচারদেরই অভিযোগ থাকছে যে তারা পড়াশোনা শুনছে না, অন্যমনস্ক, লিখছে না, এটা করছে না, ওটা করছে না, মারপিট করছে, দাঙ্গাঙ্গামা করছে, একে ধরে ফাটিয়ে দিচ্ছে, ওকে ধরে ফাটিয়ে দিচ্ছে। অর্থাৎ এই ধরনের অ্যাক্টিভিটিগুলো থাকছে। এই জন্যই আমাদের হোলিস্টিক রিপোর্ট কার্ডে সেইগুলোকে আমাদের নোট ডাউন করতে হবে, যাতে ওই নিউরো ডিসঅর্ডার ডেভেলপমেন্টের যে স্কিলগুলো বা যে প্রসেসগুলো সেখান থেকে সেই বাচ্চাটাকে যাতে আমরা বের করে আনতে পারি। এবং এটা নিয়ে আমি বিস্তর রিসার্চ করছি, এবং এই রিসার্চের পরে এডিএইচডি রিপোর্ট বা এডিএইচডি রিসার্চ আমার শেষ হয়ে গেছে, এবং বর্তমানে আর একটা বিষয় নিয়ে আমি রিসার্চ করছি। সেখানে আমি কিছু কিছু জিনিস পাচ্ছি যেগুলো খুব মারাত্মক বাচ্চাদের ক্ষেত্রে। এইগুলোকে যদি ক্যারি ফরওয়ার্ড করা যায় পরবর্তীকালে সে কিন্তু আত্মহত্যার দিকে চলে যাবে। সেই জন্য সেই জায়গা থেকে আমরা বাচ্চাদেরকে একটু হিল করার চেষ্টা করবো, এবং চেষ্টা করবো যাতে বাচ্চারা ডেভেলপ করতে পারে নিজেদেরকে, নিজের পড়াশোনার দিক থেকে ডেভেলপ করতে পারে। প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা টিচারকেই আমি অনুরোধ করছি, হয়তো সব স্কুলে সব টিচাররা পার্টিসিপেট করতে পারবে না, হয়তো 2-1জন টিচার পার্টিসিপেট করবেন। যদি 2-1জনও করেন তাহলেও অনেক ভালো। যদি সেখানে কোনো সমস্যা হয় আমাকে হয়তো তো আপনারা কল করবেন প্লিজ। এটা এই কারণে কল করতে বলছি যে দেখুন এখানে বাচ্চাদের একটা সমস্যা তৈরি হচ্ছে। সেই বাচ্চাদের দিক থেকে আমরা নিজেরা যদি একে অপরকে সাহায্য করি তাহলে অনেক বেশি বাচ্চারা কিন্তু ওই ট্রমাটাইজ থেকে বেরিয়ে আসবে। এখানে কিন্তু একটা বাচ্চার রোগকে নিয়ে কিন্তু বহন করে এগোবে। যদি বুঝতে না পারেন যেখানে অসুবিধা হচ্ছে সেখানে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দিন বা কল করে দিন। হোয়াটসঅ্যাপে বা কলে আমি মেসেজে উত্তর দেবোই, অবশ্যই দেবো যদি আমি সেই সময় অ্যাভেলেবেল থাকি। দরকার হলে আমি সেই স্কুলে গিয়ে সেই সব বাচ্চাদের ডেটাকে কালেক্ট করার চেষ্টা করবো, এবং আমি একটা ডেটা রিসার্চ পেপার তৈরি করছি, যে ডেটা রিসার্চ পেপার আমি ম্যাক্সিমাম স্কুলকেই এই ডেভেলপমেন্টের জায়গা দিয়ে প্রশ্ন করবো, বা আমি সেই পেপারটা দেবো, তারা বাড়িতে টিক করে আমাকে জমা দেবে। সেখান থেকে আমি বাচ্চার একটা ডেটা তৈরি করে সেখানে তার হোলিস্টিক প্রবলেমটা কোথায় আছে সেখানটা ধরার চেষ্টা করবো। এটা আমি একটা প্রসেস শুরু করে দিয়েছি, আমি একটা জিনিসকে সাজাচ্ছি, চেষ্টা করবো সব স্কুলকে এটা ফরওয়ার্ড করতে। আমি আমার মতো করে ফরওয়ার্ড করব প্রত্যেকটা স্কুলে যাতে এটা হয়, এবং অবশ্যই এটা মিটিং করে আমাকে ফরওয়ার্ড করতে হবে। এটা তো ধুমধাম মিটিং ছাড়া ফরওয়ার্ড করতে পারবো না, যাতে হোলিস্টিক যে ডেভেলপমেন্টটা আছে সেটা আরো বেটার কাজ করতে পারে। সব স্কুল ঝাঁপাতে হবে একসঙ্গে, তাহলেই বাচ্চাদেরকে আমরা কিন্তু রিকভারি করতে পারবো। এবং এই ওবিসিটি এফেক্ট চিলড্রেনদের এইভাবে আমরা কিন্তু আস্তে আস্তে বের করে আনতে পারবো। যদি এক কথায় সাম আপ করি ওবিসিটির ক্ষেত্রে কি কি করা উচিত, প্রথম করা উচিত অভিভাবিকাদের ওদেরকে সমর্থন করা উচিত। বাচ্চাদেরকে কখনোই বলা উচিত নয়, 1 নম্বর যে কখনোই বাচ্চাদেরকে বলা উচিত নয় যে তুমি খুব মোটা। ওদেরকে সবসময় বলা উচিত যে তুমি ঠিক আছো, তোমার ফিজিক্যালি যে প্রবলেমটা আছে সেটা তোমার ঠিক হয়ে যাবে। 2 নম্বর তাদেরকে শারীরিক একটা রুটিনের মধ্যে আনতে হবে, যে শারীরিক রুটিন তাদেরকে মেন্টাল ডেভেলপমেন্ট করতে কাজ করবে। 3 নম্বর স্বাস্থ্যের ওপর তাদেরকে জোর দিতে হবে, এবং স্বাস্থ্যটা জোর দেওয়ার মানে হচ্ছে খাদ্যাভ্যাসকে একটা সুন্দর গঠনমূলক জায়গায় আনতে হবে। 4 নম্বর হচ্ছে ওদের মতো, অর্থাৎ ওই স্থূলকার যারা ছেলে মেয়ে থাকবে তাদের মতো যে ছেলেমেয়েরা যে ধরনের অ্যাক্টিভিটিগুলো করছে সেই ধরনের অ্যাক্টিভিটিতে তাদেরকে একটুখানি জোর দিতে হবে। 5th হচ্ছে তাদেরকে মেন্টাল গ্রোথের জন্য মেন্টাল কিছু গেমসে তাদেরকে অ্যাক্টিভিটি করতে হবে। যেমন তারা বসে বসে যে গেমগুলো খেলতে পারে, যেমন চেস বা লুডো বা ক্যারাম বোর্ড, এই ধরনের গেম খেলালে তাদের মানসিক দিক থেকে অনেকটা রিকভারি করবে, কারণ তারা বুঝতে পারবে হ্যাঁ তারা গেমে পার্টিসিপেট করছে। 6 হচ্ছে তাদেরকে কখনোই দৌড় করানো দরকার নেই, বেশি দৌড়ে নয়, কারণ তাদের মাথায় রাখতে হবে আপনাদের যে একটা হাঁপানির রোগ আছে, সেই হাঁপানি থেকে যাতে খুব বাজে কিছু না হয় সেই জন্য একটা রুটিন মাফিক তাকে দৌড় করানো। প্রথমেই একসঙ্গে অনেক কিছু না, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট এইভাবে কিন্তু একটা গ্রোথকে, এবং লাস্ট নট দ্য লিস্ট একটা পয়েন্টকে দাঁড়াতে হবে, সেটা হচ্ছে পার ডে একটা রুটিনকে আপনাদেরকে ফলো আপ করতে হবে। সেই রুটিন অনুযায়ী কি কি কাজ করছে সেইগুলোকে সাম আপ করা, এবং রুটিন অনুযায়ী তার ডেভেলপমেন্টটা কতটা হচ্ছে 15 দিন বা 1 মাস অন্তর একটা চেকিং এর ব্যবস্থা করতে হবে। সেই চেকিংটা যদি আপনারা নিজেরা করতে পারেন তো খুবই ভালো। সেই চেকিংটা যদি না হয় তাহলে অবশ্যই কোনো পরামর্শদাতার সাহায্য নিতে পারেন। আমাকেও আপনারা
ডাকতে পারেন, আমিও দেখে নিতে পারি, কোনো সমস্যা নেই। এবং আপনারা চাইলে ডাক্তারের কাছেও দেখতে পারেন, কিন্তু ডাক্তারের মতো করবে, ডাক্তারের ফিজ নেবে, এটা নেবে, ওটা নেবে, অনেক কিছু নেবে, আপনারা প্রেসারাইজ করবেন। মোটামুটি একটা সাম আপ করে দিতে পারলাম। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, থ্যাঙ্কস, প্রথমেই ধন্যবাদ জানাবো হাত জোর করে। অবশ্যই এই মেসেজটা, এই যে ওবিসিটির এই মেসেজটা আমি পেয়েছিলাম আজকে যে সালকিয়া গ্রুপ আছে, সেই সালকিয়া গ্রুপে কেউ একজন দিয়েছিল, থ্যাঙ্কস তাকে, যে এত সুন্দর একটা টপিকের উপর সচেতনতার দিকটা তুলে ধরার জন্য। এই ধরনের তো গ্রুপগুলো করা, যে গ্রুপে ভালো ভালো জিনিস যদি পোস্ট হয় এবং সেখান থেকে সচেতনতার দিকগুলো যদি উঠে আসে, তাহলে কেউ না করুক, আমি অন্তত যদি দেখতে পাই, আমি অবশ্যই সেইগুলোকে নিয়ে কাজ করবো। কারণ আমার কাজই হচ্ছে অ্যাওয়ারনেসগুলোকে কাজ করা। আমার প্রথম কাজই হচ্ছে সমাজে অ্যাওয়ারনেসগুলোকে ঠিকমতো তৈরি করা, এবং অ্যাওয়ারনেস যদি বেটার টু বেটার করতে পারি, তাহলে আমাদের বাচ্চাদের মধ্যে এবং বড়দের মধ্যে একটা বুস্ট তৈরি হবে, এবং প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকজন কিন্তু বেটার টু বেটার কাজ করতে পারবে। এবং আমার সঙ্গে যতগুলো গ্রুপ আসে, আমি যতগুলো গ্রুপে শেয়ার করি, আমি বেশি গ্রুপে শেয়ার করি না। আমি সালকিয়ায় থাকি, তাই সালকিয়া গ্রুপ, বেলুর গ্রুপ এবং কোনো হাই স্কুলের সঙ্গে আমি সরাসরি অ্যাটাচে আছি বলে কোনো হাই স্কুল গ্রুপ। বাকি স্কুলগুলোকে কেন আমি শেয়ার করি না, তার কারণ তারা কিছুটা নিজেদের মধ্যেই দায়বদ্ধতা বেঁধে রেখে দিয়েছে, যে তারা ভাবে যে আমি আমাকে প্রমোট করছি। সেটা তো একদমই নয়। যদি আমি আমার নিজেকে প্রমোট করতাম, তাহলে আমি নিজের ট্যাগ লাইনে সবসময় দিয়ে দিতাম যে আমাকে কল করবেন, আমাকে কল করলে আমার কাছে আসতে হবে, এবং স্টেটরা পরবর্তীকালে আমাকে ফিস দিতে হবে। আজ পর্যন্ত যখন থেকে লাইভ শুরু করছি 2025 15ই এপ্রিল, এখনো পর্যন্ত আমার কোনো একটা পোস্টে আপনারা পাবেন না যে আমার সঙ্গে কথা বলে, বা আমি যদি কাউকে কোনো ওপিনিয়ন দিই তার জন্য আমি ফিস নেবো, একদম নাথিং। এইসব ফিজের ব্যাপারে আমি একদমই নেই। কারণ আমি জানি আমি যে কাজটা করছি, যে অ্যাওয়ারনেস কাজটা করছি, বা যে কাজটা করছি, সেটা বাচ্চাদের নিয়ে রিলেটেড কাজ। এটা আমার প্রফেশনাল কাজ নয়। আমি প্রফেশনালভাবে এই জায়গাটাকে দেখছি না, কারণ আমি এই জায়গাটাকে দেখছি শুধুমাত্র ডেভেলপমেন্টের জায়গা হিসেবে। প্রফেশনাল হিসাবে যখন দেখবো, তখন আমি ফিস নেবো। যখন আপনি মনে করবেন যে স্যারের দিক থেকে বা রেজাল্টের দিক থেকে আমি বেটার কিছু পেয়েছি, তখন আপনি আমাকে দেবেন। তাও আমি সরাসরি নেবো না। আমি চাইবো সেই সব বাচ্চাদের জন্য যাদের সত্যি দরকার, যারা সত্যি অনাথ, যাদের অনাথ আশ্রমে এই কাজগুলোর জন্য কিছু অন্তত লাগবে, তাদেরকে আমি সরাসরি দিই, আমার মারফত দিই, আমি আমার হাতে কিছু। যাওয়ার আগে শুধু এইটুকুনি বলবো যে আজকের দিনটা আমি যদি নিজের অজান্তে হোক বা জেনেই হোক, যদি কাউকে দুঃখ দিয়ে থাকি, সেখানে উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, তার জন্য আমি ক্ষমা চাইছি। আই ফরগিভ মি, আমি দুঃখিত সেই সব কারণের জন্য। যদি আমার দিক থেকে কোনো খারাপ ইঙ্গিত হয়ে থাকে, বা খারাপ কথা বলে থাকি, বা খারাপ কিছু করে থাকি, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি উদ্ভিদ প্রাণী সকলের কাছে। থ্যাংক ইউ ফর ইউনিভার্স, এই কারণে তুমি প্রত্যেকটা মানুষের মধ্যে আছো। থ্যাংক ইউ ফর ইউনিভার্স, তুমি ভারতবাসীকে খুব ভালো রেখেছো। আমি ভালোবাসিও, তাই গর্ববোধ করছি। থ্যাংক ইউ ফর ইউনিভার্স, তুমি আমার ফেসবুক লাইভে যতজন আছে তাদেরকে ভালো রেখেছো, ফেসবুক লাইভে যতজন মানুষ আছে তাদের পরিবারকে ভালো রেখেছো, আমার বন্ধুদের ভালো রেখেছো, ফেসবুক বন্ধুদের ভালো রেখেছো, তাদের পরিবারকে ভালো রেখেছো, এবং আমার থ্রু যাদের সঙ্গে কানেক্ট হচ্ছে তাদের প্রত্যেককে তুমি ভালো রেখেছো। ভালো রাখা, ভালো থাকা, এটাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত, এবং সেই লক্ষ্যেই আমরা পৌঁছাবো। এবং তার সঙ্গে আই লাভ ইউ ইউনিভার্স, যে তুমি প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, প্রত্যেকটা মানুষ তোমাকে দেখতে পাচ্ছে, তাই জন্য আই লাভ ইউ ইউনিভার্স, যে তুমি প্রত্যেকটা মানুষের মধ্যে আছো। এই মানুষের মধ্যে থাকাটা একটা বিশেষ বিশেষ দিক, তার জন্য খুব ভালো লাগে মানুষের। এই বলে আজকে লাইভ শেষ করছি। সবাই ভালো থাকবেন, কারণ কালকে নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার নিয়ে আমি কথা বলবো। সেই নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডারের মধ্যে অনেক কিছু পড়বে, এবং সেখানেই আমি একটা একটা করে আপনাদের থ্রু সেই বিষয়গুলোকে তুলে ধরবো। তাই কালকে আমার সঙ্গে অন্তত আপনারা থাকবেন। যদিও না থাকেন, আমি জানি পরবর্তীকালে আপনারা দেখে নিয়ে আমাকে কমেন্ট করেন, সেটা করলেও চলবে। কারণ আমি বিশ্বাস করি যে মানুষ মানুষের সঙ্গে সব সময় আছে। হয়তো সেই মুহূর্তে নেই, সেই সময় নেই, কিন্তু কানেকশনটা অবশ্যই আপনাদের সঙ্গে আমার আছে। আবার একটা কথাই বলবো, যে শুধু আমি বলছি কথা নয়, আপনারা আমাকে কথাটা বলে নিচ্ছেন। সব কথাগুলোই আপনাদের কথা, যত খারাপ আমার, যত ভালো আপনাদের। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।